नमस्कार। विक्रम ভিলা रहस्যের 46 থেকে 48 পর্ব আজকে শোনাবো। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। হরিপদ বাড়ির সামনের ফুলের গাছ থেকে নানা রকম ফুল তুলে ফুলের সাজিতে রাখছে। স্নিগ্ধা একটা প্যাকেট আর সিঁড়ির তলা থেকে শাবল নিয়ে বারান্দা থেকে নেমে হরিপদকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ল। সে প্যাকেটটা শাবলটা একটা ঘরের ভেতর লুকিয়ে রেখে আবার বাইরে এলো। হরিপদ তাকে দেখে বলল, এত সকালে উঠে এলে কেন মা? প্রচণ্ড শীত পড়েছে, তার উপর উত্তরে হাওয়া বইছে। হরিপদ শুধু একটা জামা আর ধুতি পরে রয়েছে। স্নিগ্ধার গায়ে সোয়েটার, চাদর, মাফলার সব আছে। স্নিগ্ধাও ফুল তুলতে লাগলো। সে ফুল তুলতে তুলতে বলল, তোমার শীত করছে না হরি কাকা? একটা সোয়েটারও তো পরনি। আমরা গ্রামের মানুষ, আমাদের শীত কম। তোমাকে আজকে একটা সুন্দর জিনিস খাওয়াবো। কি জিনিস হরি কাকা? খেজুরের রস। খেয়েছো কখনো? ছোটবেলায় খেয়েছি। তাহলে তো স্বাদটা ভুলে গেছো। আজ রোদে বসে রস খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। স্নিগ্ধা মনে মনে বলল, রসে নিশ্চয়ই কিছু মিশিয়েছ, ও খেয়েই আমি মরব। তুমি পল্লবীর মা, খোঁড়া লোকটা আর ওই বুট পরা লোকটা আমাদের মারতে চাও, সেটা আমি বুঝেছি। স্নিগ্ধা এবার শব্দ করে বলল, রস কোথায় রেখেছ? খাওয়ার ঘরে ঠিলে আছে। ঠিলে চেনো তো? মাটির তৈরি কলসির মতো দেখতে। এবার যাই, পুজো দিয়ে আসি। বলে হরিপদ মন্দিরে পুজো দিতে গেল। স্নিগ্ধা তাড়াতাড়ি খাওয়ার ঘরে গিয়ে দেখল দেওয়ালের কাছে রসের ঠিলে রয়েছে। সে তাড়াতাড়ি একটা গামলা নিয়ে এলো। সে ঠিলেতে 1 গ্লাস মতো রস রেখে বাকি রসটা গামলায় ঢেলে বেসিনে ফেলে দিল। তারপর যে ঘরে প্লাস্টিকের প্যাকেট আর শাবল রেখেছিল সে ঘরে গিয়ে সেগুলো নিয়ে সে বাড়ির পিছন দিকে গেল। প্যাকেটটিতে কাল রাতে প্রাণকৃষ্ণদেব বাবুদের বাড়িতে আনা খাবার আর মুখে থেকে বের করা সন্দেশের প্যাকেটটাও আছে। সে তাড়াতাড়ি একটা ছোট গর্ত খুঁড়ে তার ভেতরে প্যাকেটের খাবারগুলো সব ঢেলে প্যাকেট শুদ্ধ ওপরটায় মাটি চাপা দিল, যাতে পাখি বা অন্য কিছু ওই খাবার খেয়ে না মরে। এবার সে শাবল এনে ধুয়ে জায়গায় রেখে দিয়ে বাড়ির সামনের গেট খুলে বাইরে গেল। আজ স্নিগ্ধা বেশ দেরিতে উঠেছে। রাতে ঘুম হয়নি। ভোরের দিকে তার চোখটা লেগে গিয়েছিল। তাছাড়া কাল রাতে বুট পরা লোকটা আর খোঁড়া লোকটা এ বাড়িতে এসেছিল, তাই সকালে তাদের মন্দিরে আসার সম্ভাবনা কমই ছিল। সেজন্য সে তার তাড়াতাড়ি ওঠার তাড়াও ছিল না। স্নিগ্ধা রাস্তা দিয়ে হাঁটছে। পাখিরা মিষ্টি সুরে ডাকছে। তার বিষাদ মনটা একটু খুশির হাওয়া লাগছে। কুয়াশার চাদর আস্তে আস্তে সরে যাচ্ছে। পূর্ব আকাশ রাঙা হচ্ছে। সে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে খানিকটা পথ চলে গেছে। অনেক লোকজন দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকছে। সে বুঝতে পারল কিছু একটা হয়েছে। গতকালের কাঠকুড়ানি অল্প বয়সী মেয়েটা আরও কয়েকজনের সাথে দল বেঁধে জঙ্গলের ভিতরে যাচ্ছে। মেয়েটি স্নিগ্ধার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। স্নিগ্ধা হালকা হেসে বলল, কোথায় যাচ্ছ সবাই? আর বলো না, আমাদের পাশের বাড়ির শ্যামলী বৌদিকে কেউ মেরে ফেলেছে। এই বলে মেয়েটি জোর পায়ে তার সঙ্গীদের সাথে এগিয়ে গেল। স্নিগ্ধা শ্যামলী নামটা শুনে আঁতকে উঠল। সেও তার পিছন পিছন যাচ্ছে। বুকটা তার ধুকপুক ধুকপুক করছে। সে মেয়েটির কাছে যে শুনবে কোন শ্যামলী, সে উপায় নেই, কারণ মেয়েটি তার সঙ্গীদের সাথে খানিকটা দূর এগিয়ে গেছে। তারা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুটা গিয়ে দেখল অনেক মানুষ দাঁড়িয়ে আছে। পুলিশও এসেছে। স্নিগ্ধাকে দেখে
অনেকে সরে দাঁড়িয়ে দেখার জায়গা করে দিল। তার মতো সুন্দরী মহিলা এ তল্লাটে নেই। অনেকে হাঁ করে তাকে দেখছে। স্নিগ্ধা দেখল শ্যামলীর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে। শ্যামলী কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল, সেটা বোঝা যাচ্ছে। তার শরীরটা ফ্যাকাশে দেখাচ্ছে। তার গলার কাছে দাঁত বসানো ক্ষত, সেখানে রক্ত জমে আছে। স্নিগ্ধার সারা শরীর কাঁপছে। সে বুঝতে পারল রক্তচোষা পেতনিটা শ্যামলীর রক্ত চুষে খেয়েছে। স্নিগ্ধা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসছে। তার মনটা বড্ড ভারাক্রান্ত হলো। সে শ্যামলীকে পছন্দ করতো না ঠিকই, তাই বলে তার এমন পরিণতি সে মেনে নিতে পারছে না। সে ভেবেছিল তাদের বাড়িতে থাকা রক্তচোষা পেতনিটা শুধু পশুর রক্ত খায়, এখন দেখছে সে মানুষের রক্তও খায়। স্নিগ্ধার হাত পা চলছে না। সে কোনো মতে দেহটা টেনে নিয়ে বাড়িতে গিয়ে হল ঘরে ঢুকল। হরিপদ তাকে দেখে বলল, কি হয়েছে মা, তোমাকে অমন দেখাচ্ছে কেন? স্নিগ্ধা সোফার ওপর ধপাস করে বসে বলল, শ্যামলী মারা গেছে, তুমি জানো? হ্যাঁ, সকালে শুনেছি। স্নিগ্ধা এদিক ওদিক তাকাচ্ছে। খুনি রক্তচোষা পেতনিটা এখানেই আশেপাশে কোথাও অদৃশ্য হয়ে রয়েছে। সে ভয়ে আর কিছু বেশি বলল না। হরিপদ বলল, ওর যা মুখের বচন, তাতে কেউ হয়তো রাগে তাকে খুন করেছে। কারোর ওপর রাগ হলেই তাকে খুন করতে হবে নাকি? শ্যামলী খুন হয়েছে সে কথা তুমি কি করে জানলে? স্নিগ্ধা যে নিজে গিয়ে দেখে এসেছে সে কথা সে হরিপদকে বলল না। সে বলল, গেটের সামনে দাঁড়িয়েছিলাম, একজন কাঠকুড়ানি মেয়ে বলল। হরিপদ মুখ বেজার করে বলল, বিক্রম ভিলার বউ তুমি, বাড়ি থেকে একা বেরোও না, যাত্রার সাথে কথা বললো, এটা তোমার সাজে না মা। স্নিগ্ধা ভাবছে, আমি বেরিয়ে শ্যামলীকে দেখে এসেছি সেটা হরিকাকা কি বুঝতে পেরেছে? কেউ কি সে খবরটা তাকে দিয়েছে? তবে কি হরিকাকা আমার গতিবিধির ওপর নজর রাখছে? আমাকে এখন থেকে খুব সতর্ক থাকতে হবে। হরিপদ বলল, রসটা খেয়ে নাও মা। খেয়েছি আমি। তন্ময়কে দিয়েছ? তন্ময় সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি দেবে? হরিপদ বলল, খেজুর রস, তুমি খেতে ভালোবাসো না? ও, দারুণ জিনিস, রস কোথায়? স্নিগ্ধা ভাবল, এই মরেছে, এবার আমি কি করব? সে বলল, তোমার জন্য রেখে দিয়েছি। ঠিক আছে, আমি মায়ের ঘর থেকে এসে খাচ্ছি। এই বলে তন্ময় অরুণা দেবীর ঘরের দিকে গেল। স্নিগ্ধা তাড়াতাড়ি খাওয়ার ঘরে ঢুকে ঠিলের বাকি রসটুকু একটা গ্লাসে ঢেলে মনে মনে বলল, এই রসে তুমি নিশ্চয়ই বিষ মিশিয়েছ, আর এই রস আমি তোমাকেই খাওয়াবো হরিকাকা। সে গ্লাসটা হাতে নিয়ে হল ঘরে ঢুকে হরিপদকে বলল, হরিকাকা, এই রসটুকু খেয়ে নাও। আমি খাবো না মা, তোমাদের জন্যই এনেছি। স্নিগ্ধা অস্পষ্ট স্বরে বলল, তাও খাবে কেন? ওতে যে বিষ মেশানো আছে। জানি না আমরা কোন খাবারটা খেয়ে কখন মারা যাব। হরিপদ বলল, কিছু বললে মা? না না, তুমি আর বড় খোকা খেও, আমি তো সব সময় খাই, এ রস তো আমার গাছেরই রস। এই বলে সে জোর পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। স্নিগ্ধা হালকা হেসে বলল, তুমি ভেবেছ শুধু তুমিই চালাক, আমিও চালাক কম নই। তোমার ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলবই। স্নিগ্ধা খাওয়ার ঘরে ঢুকে গ্লাসের খেজুর রসটুকু ফেলে দিল। তন্ময় এসে বলল, খেজুর রসটা দাও। সরি গো, আমার হাত থেকে রস ভরা গ্লাসটা পড়ে গেছে। ও, আর নেই? না। ঠিক আছে, খাবার দাও, একবারে ব্রেকফাস্টটা সেরে নি। স্নিগ্ধা তাকে রুটি আর তরকারি দিল। তন্ময় খাচ্ছে,
তার মুখটা অন্ধকার। স্নিগ্ধা তার পিঠে হাত দিয়ে বলল, মন খারাপ কেন? রস ফেলে দিয়েছি এজন্য? না না, এতে মন খারাপ করব কেন? তবে তুমি তো জানো আমাদের অনেক রকম ব্যবসা আছে, সব কিছুতেই গরমিল দেখছি। বাবা কাকুও কবে আসবে জানি না। এদিকে বাড়ির সবার এই হাল, আমি কি করব বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, মাথা ঠান্ডা রেখে কিছু একটা করতে হবে। কি করে মাথা ঠান্ডা রাখবো বলো তো? ধৈর্য ধরো। ধৈর্য রাখতেই তো পারছি না। তুমি বাড়ির বড় ছেলে, তুমি এ কথা বললে তো হবে না। অত টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। তন্ময় খাওয়া বন্ধ করে বসে আছে। স্নিগ্ধা বলল, খাও, বাবা কাকু ঠিক সময় মতো চলে আসবে। কথাটা সে বলল বটে, কিন্তু তারও মনে ভয় আছে। হরি কাকা আর মন্দিরে আসা ওই লোক দুজন বাবা কাকুর সাথে খারাপ কিছু করেনি তো? নইলে এ যুগে ফোন না নিয়ে, বাড়ির গিন্নিরা অসুস্থ জেনেও কারোর ফোন দিয়ে একটা ফোন করে খবর না নিয়ে তারা কি করে থাকছে? তন্ময় সামান্য কিছু খেয়ে বেরিয়ে গেল। স্নিগ্ধা দোতলার বারান্দার ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে একটা গল্পের বই পড়ছে। সে পড়াতে কিছুতেই মন বসাতে পারছে না। শ্যামলীর কথা তার মনে পড়ছে। কি ভয়ানক মৃত্যু হয়েছে তার। স্নিগ্ধা বুঝতে পারছে রক্তচোষা পেতনিটা শ্যামলীর রক্ত খেয়ে তাকে মেরে জঙ্গলের ওখানে ফেলে দিয়েছে। তাও সে কাউকে কিছু বলতে পারছে না। সে এ বাড়ির সবার করুণ অবস্থার কথা জেনেও কোনো প্রতিকারই করতে পারছে না। তার বুকের ভেতরে জমা কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসছে। সে নিজেকে সংযত করতে পারছে না। হঠাৎ তার মনে হলো বাথরুম থেকে গায়েব হওয়া জুতোটা হরিকাকার ঘরে আছে কিনা দেখতে হবে। সে চেয়ার থেকে উঠে বইটা ঘরে রাখল। তারপর নিচের তলায় নেমে এদিক ওদিক তাকিয়ে বাইরেটায় উঁকি ঝুঁকি মেরে হরিপদকে কোথাও দেখতে না পেয়ে তাড়াতাড়ি তার ঘরের সামনে দাঁড়ালো। ঘরটিতে বাইরে দিয়ে ছিটকিনি দেওয়া। সে দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে দরজাটা আবজে দিল। হরিপদর ঘরটা ছোট। ঘরটিতে বেশি জিনিস কিছু নেই। একটা চৌকি আছে, চৌকির ওপর মাদুর পাতা। স্নিগ্ধা নিচু হয়ে দেখল চৌকির তলায় একটা ছোট ট্রাঙ্ক রয়েছে। ট্রাঙ্কটাতে তালা মারা। ঘরের একদিকে একটা দড়ি ঝোলানো আছে, তাতে ভাঁজ করা ধুতি, পাঞ্জাবি, গামছা ঝোলানো আছে। আর চৌকির অপর দিকে দেওয়ালের গায়ে কয়েকটা কৌটা আছে। সে কৌটাগুলো খুলে সন্দেহজনক কিছু পেল না। বিছানার তলাটাও ভালো করে দেখে কিছুই পেল না। স্নিগ্ধা ভাবল, এই ট্রাঙ্কেই বিষ বা অন্য কিছু গোপন জিনিস হরিকাকা লুকিয়ে রেখেছে। জুতোটাও থাকতে পারে। সে ট্রাঙ্কটার তালা ধরে এদিক ওদিক টানলো, ঝাঁকালো, কিন্তু তালাটা খুলল না। তার মনে ভয়ও করছে। হরিকাকা কখন যে এসে পড়বে তার ঠিক নেই। সে আরেকবার ভালো করে ঘরটি দেখে চৌকির তলাটাও দেখল। তার চোখে পড়ল দেওয়ালের দিকে চৌকির তলায় একটা টিনের কৌটো। সে কৌটোয় কি আছে দেখার জন্য চৌকির তলায় ঢুকে কৌটোটা হাতে নিল। দেখল তার ভেতরে সাদা ছোট প্লাস্টিকের প্যাকেট দলা করা রয়েছে। সে কয়েকটা প্যাকেট বের করে দেখল সব খালি প্যাকেট। কৌটোর তলায় আরও কয়েকটা প্যাকেট আছে। সে বের করা প্যাকেট ঢোকাতে গিয়ে কৌটোটা কাত হয়ে পড়ল। ভেতরে কি একটা নড়ার শব্দ হলো। সে কৌটোটা সোজা করে কৌটোর ভেতরে হাত দিয়ে বাকি প্লাস্টিক বার করে দেখল একটা প্লাস্টিকের ভেতরে কালো রঙের কি একটা দেখা যাচ্ছে। সে সেটা বার করে দেখল বোতাম টেপা মোবাইল।
সে ভাবলো মোবাইলটা বোধহয় খারাপ। মোবাইলের বোতাম চাপতেই তার চক্ষু চড়ক গাছ হলো। চলছে মোবাইলটা। ঘরের ভেতরে হঠাৎ কে ঢুকলো। স্নিগ্ধা মনে মনে বলল, এই সর্বনাশ করেছে। হরিকাকা এসে গেছে। হরিকাকার পাটাও দেখা যাচ্ছে। এবার কি হবে? স্নিগ্ধার বুকটা দুরু দুরু কাঁপছে। সে মনে মনে মা কালী আর মহাদেবকে উদ্দেশ্য করে বলল, হে ঠাকুর, তোমরা আমায় রক্ষা করো। হরিকাকা দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। হরিপদ গায়ের জামাটা খুলে দড়িতে ঝুলিয়ে রেখে বাইরে গেল। স্নিগ্ধা মোবাইলটা জায়গায় রেখে প্লাস্টিকগুলো তার ভেতরে ঠিকঠাকভাবে রেখে চৌকির তলা থেকে বেরোলো। সে ভয়ে ভয়ে দরজার কাছে এলো। সে দরজাটা ফাঁক করতে যাবে, এমন সময় হরিপদ আবার দরজা খুলে ঘরে ঢুকলো। স্নিগ্ধা কেঁপে উঠল। সে দরজার পাল্লার আড়ালে দাঁড়িয়ে ভাবল, এবার আমি ধরা পড়ে গেছি। তার বুকের হৃৎস্পন্দন প্রচণ্ড বেড়ে গেল। হরিপদ কোনো দিকে না তাকিয়ে দড়ি থেকে গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজায় ছিটকিনি টেনে দিল। স্নিগ্ধা পড়ল মহা ফাঁপড়ে। সে কি করে বেরোবে? সে ভাবল, বারান্দার গ্রিলে তালা মেরে বা হলঘরের দরজা বন্ধ করে যদি আমি আসতাম, তাহলে হরিকাকা ভেতরে আসার আগে ডাকতো, আমিও বিপদে পড়তাম না। কি যে বোকামি করলাম। তার কান্না পাচ্ছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে। হঠাৎ ছিটকিনি খুলে গিয়ে দরজা ফাঁক হলো। হরিকাকা ভেবে স্নিগ্ধা ভয়ে শিউরে উঠল। মিনিট খানেক হয়ে গেল, হরিকাকা ঘরে ঢুকছে না। স্নিগ্ধা জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সে শুনতে পেল কেউ একজন ক্ষীণ কণ্ঠে বলছে, বেরিয়ে এসো। গলাটা শুনে সে চমকে উঠল। এই রকম গলায় কেউ তাকে বলেছিল, মন্দিরে যাও, মুক্ত করো ওদের। গলাটা কেমন যেন, মেয়ে না পুরুষের সে বুঝতেই পারল না। এবার সে সাহস করে দরজার বাইরে বেরোলো। দরজাটা সাথে সাথে বন্ধ হয়ে গিয়ে ছিটকিনি লেগে গেল। স্নিগ্ধা সাহস করে বলল, কে তুমি? এখানে কেন রয়েছ? কিভাবে তোমাদের মুক্তি দেব আমি? আমি তোমাদের মুক্তির ব্যবস্থা করব, আমায় বলো। কোনো সাড়া এলো না। বলো তোমরা, আমার শাশুড়ি দুজন, দেওর ননদকে তোমরা কষ্ট দিও না, ছেড়ে দাও ওদের। তোমাদের মুক্তির জন্য আমি সব করব। কথাটা বলে স্নিগ্ধা ঝরঝর করে কেঁদে ফেলল। বারান্দার গ্রিলে আওয়াজ হলো। সে তাড়াতাড়ি খাওয়ার ঘরে ঢুকল। হরিপদ এসে নিজের ঘরে গেল। স্নিগ্ধা দোতলায় গিয়ে আবার ইজি চেয়ারে বসে ভাবছে, হরিকাকার কাছে কখনো মোবাইল দেখিনি তো। এই মোবাইলের মাধ্যমেই কি হরিকাকা বুট পরা লোকটার সাথে কথা বলে? সেজন্যই মোবাইলটাকে সে এভাবে আড়ালে কৌটোর ভেতরে লুকিয়ে রেখেছে। সন্ধ্যায় হরিপদ মন্দিরে পুজো দিতে যাচ্ছে। স্নিগ্ধা মোবাইলটা নিয়ে তার পিছু নিল। হরিপদ মন্দিরে ঢুকল। স্নিগ্ধা বাড়ির পিছন দিকে গিয়ে তার লুকিয়ে রাখা লাঠিটা বের করে আগাছা সরালো। তারপর তার তৈরি করা পথ দিয়ে সাবধানে মন্দিরের কালীমূর্তি থাকা ঘরটির জানলায় কান পেতে রইল। একটা হালকা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ সেটা সে বুঝতে পারছে না। একটু পরে আওয়াজটা বন্ধ হলো। গেটটা কাছের আড়াল থেকে দেখা যাচ্ছে। স্নিগ্ধা মাঝে মাঝে সেদিকে তাকিয়ে দেখছে বুট পরা লোকটা আসছে কিনা। অন্ধকার হয়ে গেছে। মন্দিরের ভেতরে ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ঘণ্টার ধ্বনি থেমে গেল। স্নিগ্ধা সামনে এসে দেখল হরিকাকা দরজা বন্ধ করছে। স্নিগ্ধা সাবধানে বাড়ির দিকে আসছে। প্রায় বাড়ির সামনে এসেই গেছে, এমন সময় সে দেখল একজন মহিলা বারান্দা থেকে নেমে সামনের গেটের দিকে জোর পায়ে হেঁটে যাচ্ছে।
সে দৌড়ে তার দিকে গেল। মহিলাটা সামনের গেট থেকে বেরিয়ে বুট পরা লোকটা যেদিক দিয়ে আসে সেই দিকেই চলে যাচ্ছে। স্নিগ্ধা টর্চ জ্বালালো। মহিলাটা খানিকটা দূর চলে গেছে। টর্চের আলো অত দূর পৌঁছলো না। মহিলাটা বিক্রমভিলা অতিক্রম করে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে ছুটছে। খানিকটা যাওয়ার পর স্নিগ্ধা দেখতে পেল ল্যাম্পপোস্টের আলো মিনমিন করে জ্বলছে। তার আলোয় স্নিগ্ধা দেখল মহিলাটাকে। সে চমকে উঠল, এ যে কল্পনাদি। স্নিগ্ধা ভাবল, কল্পনাদি লুকিয়ে লুকিয়ে এইভাবে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে কেন? তবে কি কল্পনাদিও হরিকাকার দলে সামিল আছে? না না, কল্পনাদি খারাপ মানুষ হতেই পারে না। এমনও তো হতে পারে কল্পনাদি আমার সাথে দেখা করতে এসেছিল। কোনো কারণে অশরীরী আত্মা হয়তো তাকে ভয় দেখিয়েছে, সেজন্য সে ভয়ে পালিয়ে যাচ্ছে। সেটাই হবে। স্নিগ্ধা বাড়ির দিকে ফিরে আসছে। সামনের গেটের কাছে এলে রতন বলল, কত দূর অবধি গিয়েছিলে বড় বৌদি? স্নিগ্ধা যাওয়ার সময় তাড়াহুড়োয় রতনকে লক্ষ্য করেনি। সে বলল, কল্পনাদি কখন এসেছিল গো? এই তো কিছুক্ষণ আগে। ঝড়ের মতো এলো, ঝড়ের মতো গেল। ও। স্নিগ্ধা গেটের ভিতরে ঢুকে বাড়ির সামনে এলো। হরিপদ বারান্দায় দাঁড়িয়ে আছে। সে তাকে লক্ষ্য করেনি। হরিপদ বলল, অন্ধকারে কোথায় গিয়েছিলে মা? এই তো সামনেটায়। এভাবে একা একা ঘোরাফেরা করো না, আজকাল দিনকাল খুব খারাপ। স্নিগ্ধা মাথা নেড়ে হল ঘরে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তার হঠাৎ মনে হলো, আমাদের ঘরটা ঠিক আছে তো? সে তাড়াতাড়ি উপরে উঠে নিজেদের ঘরে গিয়ে দেখল সব ঠিক আছে। স্নিগ্ধার কল্পনাদির ওভাবে চলে যাওয়াটা ভালো লাগলো না। সে বুঝতে পারছে না কে ভালো আর কে মন্দ। তার মাথাটা ঘুরছে, মাথাটা হালকা যন্ত্রণাও করছে। নানা চিন্তা ভাবনা না ঘুমিয়ে তার শরীরের 12টা বেজে যাচ্ছে। সে ভাবছে কারোর সাহায্য নিতে হবে, কিন্তু কার সাহায্য নেব? অনির্বাণদা আমাদের কাছের মানুষ, সে এবাড়ির ভূতের ব্যাপারটাও জানে, কিন্তু হরিকাকা বা মন্দিরে আসা লোক দুটোর কথা জানে না। কল্পনাদি চায় না অনির্বাণদাকে কিছু বলি, তবে কার সাহায্য নেব? হঠাৎ তার মাথায় এলো কিঙ্করের নাম। সে কি আমাকে সাহায্য করবে? না, আগে আগে কাউকে কিছু বলবো না। মন্দিরে আসা বুট পরা লোকটা আগে কে সেটা আমি আগে জানি, তারপরই অন্য কথা ভাবব। ভোর 4টে বাজে। স্নিগ্ধা টর্চটা হাতে নিয়ে সেটি না জ্বালিয়ে অন্ধকারে সন্তর্পণে দোতলা থেকে নিচে নামল। নিচে আলো জ্বলছে না। স্নিগ্ধা ভাবল, এই সময় তো হরিকাকা রান্না করে, আজ কি সে এখনো ঘুমাচ্ছে? বারান্দার গেটে আওয়াজ হলো। স্নিগ্ধা ধীর পায়ে হলঘরের দরজা দিয়ে উঁকি দিয়ে দেখল হরিকাকা বারান্দা থেকে নামছে। হরিপদ টর্চ জ্বালিয়ে জুতো পরছে। স্নিগ্ধা দেখল তার চাদরের তলায় টিফিন বাটি নেই, তাকে বিমর্ষ দেখাচ্ছে। হরিপদ টর্চটা না জ্বালিয়েই মন্দিরের দিকে যাচ্ছে। স্নিগ্ধাও দূরত্ব বজায় রেখে তার পিছন পিছন চলছে। সব কিছু আবছা দেখা যাচ্ছে। হরিপদ মন্দিরে ঢুকল। স্নিগ্ধা মন্দিরের পিছন দিকে যাচ্ছে। হঠাৎ কারোর গলার আওয়াজ পেয়ে সে তাড়াতাড়ি পথের পাশে বড় জোপের ভেতরে ঢুকে পড়ল। হালকা শব্দ হলো, টর্চ জ্বলে উঠল। স্নিগ্ধা ভয়ে গুটিসুটি মেরে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ে পথের দিকে তাকিয়ে রইল। একজন লোক পথের দুদিকে ঝোপের দিকে টর্চের আলো ফেলল। স্নিগ্ধা ঝোপের ফাঁক দিয়ে তাদের টর্চের আলোয় লোক দুটিকে দেখতে লাগলো। এরা হলো বুট পরা লোকটা
আর খোঁড়া লোকটা। তাদের গায়ে আগের সেই একই পোশাক রয়েছে। তাদের মুখটা ঢাকা, শুধু চোখ বের করা। বুট পরা লোকটা বলল, বেজি বা শেয়াল হবে। খোঁড়া লোকটা তার হাত চেপে ধরল। বুট পরা লোকটা এবার কেমন একটা সুরে আস্তে আস্তে বলল, এবার থেকে ওদের খাওয়া বন্ধ, দেখি সই না করে কি করে পারে। স্নিগ্ধার কানে লোকটার কথাটা হালকা এলো। বুট পরা লোকটা মাঝে মাঝে টর্চ জেলে খুঁড়িয়ে চলা লোকটিকে পথ দেখাচ্ছে। তারা দুজন মন্দিরের সামনের দিকে গেল। স্নিগ্ধা ঝোপ থেকে তাড়াতাড়ি বেরোলো। এতক্ষণ তার সাপের ভয়টাও লাগেনি। লোক দুজনের ভয় লাগছিল। তারা তাকে দেখে ফেললে তার সাথে যে কি করতো তার ঠিক নেই। যাই হোক, তার ওসব ভাবার সময় নেই। তার এখন কোনো রকম ভয় পেলে চলবেই না। সে তাড়াতাড়ি মন্দিরের পিছনে গিয়ে কালী মূর্তি থাকা ঘরটিতে জানলায় কান পাতল। গত সন্ধ্যায় যেমন হালকা আওয়াজ সে শুনেছিল, তেমন একটা আওয়াজ হচ্ছে। একটু পরে আওয়াজ বন্ধ হলো। এবার হালকা খট খট আওয়াজ হচ্ছে। সে বুঝল বুট পায়ে লোকটা হাঁটছে। স্নিগ্ধা ভাবল, লোকটা ঠাকুর ঘরে হাঁটছে কেন, তাও আবার জুতো পরে। খটখট আওয়াজটা বন্ধ হলো। খানিকক্ষণ কেটে গেছে, কোনো সারা শব্দ নেই। এরপর আবার হালকা খটখট শব্দ হচ্ছে। একটু পরে শব্দ থামল। তারা ঘরের ভেতরে কিছু বলছে। হালকা আওয়াজ আসছে, কিন্তু কি বলছে সেটা স্নিগ্ধা শুনতে পাচ্ছে না। স্নিগ্ধা বুঝল তারা এক্ষুনি বেরোবে। সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে মন্দিরের সামনে এলো। একে তো কুয়াশা, তার উপর অন্ধকার, সেজন্য দরজার কাছটা ভালো করে দেখাই যাচ্ছে না। সে মন্দিরের সামনে গিয়ে পা টিপে টিপে কিছুটা গিয়ে পড়ি মড়ি করে দৌড়ে বাড়ির সামনের গেটে এলো। রতন এখনও ডিউটি করছে। সে বলল, কি হয়েছে বড় বৌদিমণি? স্নিগ্ধা তার কথার উত্তর না দিয়ে লোক দুজন কোন দিকে যায় সেটা দেখার জন্য ছুটে চলেছে মন্দিরের পিছনের গেটের দিকে। সে একটু দূরে গিয়ে দেখল গেট দিয়ে কেউ বেরোচ্ছে কিনা। সে গেটের গ্রিলের ফাঁক দিয়ে সাবধানে ভেতর দিকে তাকালো। কেউ নেই। সে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ হয়ে গেছে, কেউ গেট দিয়ে বেরোচ্ছে না। দেখে এবার সে বুঝতে পারল তারা চলে গেছে। স্নিগ্ধা মনমরা হয়ে সামনের গেটের কাছে এলো। রতন বলল, বড় বৌদিমণি, তোমার চাদর। স্নিগ্ধা চাদরটা নিয়ে বলল, ধন্যবাদ। স্নিগ্ধা দৌড়ে মন্দিরের পিছনের গেটের দিকে যাওয়ার সময় তার গা থেকে চাদরটা পড়ে গিয়েছিল। সেটা সে বুঝতেই পারেনি। চাদরটা নিয়ে সে বাড়ির ভেতরে গিয়ে দোতলায় উঠে খাটের ওপর তন্ময়ের পাশে বসল। স্নিগ্ধা ভাবনায় পড়ে গেল। লোকটা কাদের বলল খাওয়া বন্ধ, দেখি সই না করে কি করে পারে। কাদের খাওয়া বন্ধ করবে ওরা, আর কিসে সই করবে? মন্দিরে কি কেউ আছে? মন্দিরে আগে ভালো করে দেখেছি, কেউ তো নেই। আমি কি কিছু মিস করছি? আগেও আমাকে কেউ বলেছে, মন্দিরে যাও, ওদের মুক্ত করো। তন্ময়ের ঘুম ভেঙে গেল। সে দেখল স্নিগ্ধা তার পাশে বসে গভীর চিন্তায় মগ্ন। তন্ময় তার হাতে হালকা ধাক্কা দিয়ে বলল, এত কি ভাবছ? ও, তুমি উঠে গেছো? না, তোমার সাথে ভূতে কথা বলছে। স্নিগ্ধা মুখ গোমড়া করে বলল, বলতেও পারে, এটা এখন ভূতের বাড়ি। এই, আমাদের বাড়িটাকে ভূতের বাড়ি বলবে না। তা নয়তো কি, যার মতো সে থাকে, কারোর সাথে দুটো কথা বলারও জো নেই। এখানে এসে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না?
না গো না, কষ্ট হয়নি। কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেল। টেনশন নিও না তো, সব ঠিক হয়ে যাবে। ওঠো। খুব শীত করছে, উঠতে ইচ্ছা করছে না। বাইরে মিষ্টি রোদ উঠেছে, কম্বল ছেড়ে রোদে যাও, শীত লাগবে না। বাইরে বাইকের আওয়াজ হলো। স্নিগ্ধা বলল, কেউ এসেছে মনে হচ্ছে। মনে হয় অনির্বাণদা, তুমি যাও, আমি আসছি। স্নিগ্ধা সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনছে অনির্বাণদা বলছে, তন্ময়, এই তন্ময়, স্নিগ্ধা। স্নিগ্ধা বারান্দায় এসে দেখল অনির্বাণদা নিচে সিঁড়ির ওপর দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা বড় স্টিলের ক্যান। কেমন আছেন দাদা? ভালো আছি, তোমরা কেমন আছো? এই আছি। এটা ধরো। স্নিগ্ধা ক্যানটা হাতে নিয়ে বলল, কি আছে এতে? রসে ভেজানো পিঠে, খেয়েছো কখনো? কলকাতা শহরে রস পাবে কোথায় যে খাবে? খেয়ে দেখো, কত ভালো লাগবে। কল্পনা করে পাঠিয়েছে, ও দারুণ পিঠে তৈরি করে। কুম্ভকর্ণটা উঠেছে নাকি? এক নাগাড়ে কথাগুলো বলল অনির্বাণদা। উঠেছে, উপরে আছে, আপনি বসুন না। না, বসবো না, কাজ আছে। আসলেই বলেন কাজ আছে, কাজ তো থাকবেই, একটু চা খেয়ে যান। অন্য দিন খাবো। এই বলে অনির্বাণ চলে যাচ্ছে। তন্ময় পিছন থেকে বলল, একটু বসে যাও দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্নিগ্ধা ক্যানটা নিয়ে খাওয়ার ঘরে গেল। অনির্বাণ পিছন ফিরে এসে বলল, তাড়াতাড়ি বল, কি বলবি? না, বাবা কাকু তো এখনো এলো না। এসে যাবে, অত ভাবিস না। ব্যবসাপত্রের হিসাব নিকাশের খাতাও কিছু খুঁজে পাচ্ছি না। বাবার বিশ্বস্ত লোকেরা কি, মামারা হয়তো কোথাও লুকিয়ে রেখে গেছে। বাড়ির যে আলমারিগুলোয় গুরুত্বপূর্ণ কাগজ থাকে সেগুলোরও চাবি পাচ্ছি না। বাড়ির কারোর কাছে দিয়ে যায়নি। জানি না চাবিগুলো কি করে কোথায় চলে গেল। ওসব নিয়ে ভাবিস না তো, ওরা তাড়াতাড়ি এসে যাবে। আর হ্যাঁ, তোরা কবে কলকাতায় ফিরছিস? মা কাকিমাকে রেখে কি করে যাব? অনির্বাণের মুখটা বিবর্ণ হয়ে গেল। সে নরম সুরে বলল, তাহলে তোর অফিস? অফিসে ফোন করে বলেছি পরে যাব। যদি চাকরি চলে যায় যাক, এদের এভাবে অসহায় অবস্থায় ফেলে আমরা যাব না। ও, আসি রে, কাজ আছে। স্নিগ্ধা ক্যানটা ধুয়ে এনে বলল, ক্যানটা নিয়ে যান অনির্বাণদা। কাল সন্ধ্যায় দিদি এসেছিল, আমি মন্দিরের দিকে গিয়েছিলাম। এসে দেখি দিদি জোরে হেঁটে চলে গেল। পিছন থেকে ডাকার সুযোগ পেলাম না। অনির্বাণ গম্ভীর গলায় বলল, তাই নাকি? আমাকে তো কিছু বলেনি। আরেকদিন দিদিকে আসতে বলবেন। ঠিক আছে, বলবো। তোমরাও যেও, আর পিঠেগুলো খেও। এই বলে অনির্বাণ ক্যানটা নিয়ে চলে গেল। স্নিগ্ধা হল ঘরে ঢুকল। হরিপদ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। স্নিগ্ধা বলল, কোথায় যাচ্ছ হরি কাকা? এই তো সবজি আনতে। আমাদের খেতে কত সবজি, দেখলে তোমার মন ভরে যাবে। আমার সাথে যাবে তুমি? আজ না কাকা, পরে একদিন যাব। বেশ। এই বলে হরিপদ চলে গেল। ব্রেকফাস্ট করে তন্ময় কাজে চলে গেল। স্নিগ্ধা আবার মন্দিরে গিয়ে কালীমূর্তি থাকা ঘরটিতে ঢুকল। সে ভালো করে কালীমূর্তির থাকা ঘরটির ঘুরে দেখল কেউ আছে কিনা। মূর্তির পিছনটাও ঘুরে দেখল। বড় কাঠের বাক্সের তলায় কোনো মানুষ ঢুকতে পারবে না, তাও সে বসে উঁকি দিয়ে দেখল কোথাও কেউ নেই। সে কাঠের বাক্সটায় কান পেতে রইল, কোনো আওয়াজ পাচ্ছে না। সে জোরে বলল, কেউ যদি এর ভেতরে থাকো তবে যে কোনোভাবে আমাকে সাড়া দাও, আমি তোমাদের বাঁচাবো। এই বলে সে বাক্সটা জোরে ধরে উঠে দাঁড়ালো। বাক্সের ভেতরে কিছু একটা নড়ে উঠল।